আসসালামু আলাইকুম। শুরু করছি বাঁধনহারা প্রেম গল্পের ৫ নম্বর পর্ব। লেখনীতে শান্তামণি মায়াবতী। শুভ্র গাড়ি থেকে বেরিয়ে আসে। গাড়ির সামনে একটা ময়লা কাপড় পরা মধ্যবয়স্ক মহিলা পড়ে আছে। আশেপাশে লোকরা তাকিয়ে আছে, কেউ এগিয়ে আসছে না। মহিলাটির মাথা থেকে রক্ত পড়ছে। হঠাৎ একটা মেয়ে দৌড়ে আসে। মেয়েটা এসে মহিলাটার মাথার কোলের ওপর নিয়ে ডাকতে থাকে, আন্টি কি হয়েছে, কথা বলুন। শুভ্র মহিলাকে কোলে নিয়ে গাড়িতে বসায়। রক্তের কারণে মুখটা দেখা যাচ্ছে না ভালো করে। শুভ্র মহিলাটাকে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে যায়, সাথে সেই অচেনা মেয়েটিও যায়। ২ ঘন্টা পর শুভ্র হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে। ড্রাইভারকে গাড়ি নিয়ে রোমানকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে পাঠিয়েছে। হঠাৎ ডাক্তার কেবিন থেকে বের হয়, শুভ্রের সাথে কথা বলে। ডক্টর, মিস্টার শুভ্র, ওনার জ্ঞান ফিরবে কবে সেটা আমরা ঠিক বলতে পারবো না। ওনার মাথার আঘাতটা খুব গভীর, আর এর আগেও মনে হয় মাথায় আঘাত পেয়েছিল। আমরা কিছু টেস্ট দিচ্ছি, সেগুলো আসলেই বলতে পারবো। ডাক্তার এই বলে চলে যায়। শুভ্রর পাশে একটা ১৮-১৯ বছর বয়সী মেয়ে বসে আছে। গায়ের রং শ্যামবর্ণ, পুরোনো একটা 3 পিস পরা, বারবার চোখের পানি মুছে আসছে। শুভ্র মেয়েটার সামনে এসে দাঁড়ায়, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে, তোমার নাম কি? মেয়েটা সামনের দিকে তাকিয়ে আস্তে করে বলে, রিমা। শুভ্র পুনরায় আবার বলে ওঠে, ও শোনো রিমা, তুমি ওনার খেয়াল রেখো, আর এই নাও কিছু টাকা, এগুলো রাখো। আর হ্যাঁ, ওনার জ্ঞান ফিরলে আমাকে খবর দিও, ডক্টরের কাছে বললেই হবে। শুভ্রর কথাগুলো বলে আর দাঁড়ায় না, বের হয়ে আসে হসপিটাল থেকে। হসপিটালের বাইরে এসে ফোন লাগায় রোমানকে। রোমান তো রেগে লাল হয়ে আছে। শুভ্র হসপিটালের ঠিকানা বলে, আর সেখান থেকে তাকে সাথে করে নিয়ে যেতে বলে। ড্রাইভাররা এসে গাড়ি থামায় শুভ্রের কিছুটা সামনে। শুভ্র গাড়ির দরজা খুলে গাড়ির ভিতরে বসে রোমান মুখ ফিরিয়ে অন্যদিকে বসে আছে। আসলে সে অ্যাক্সিডেন্টের কথা জানে না। শুভ্র রোমানকে সবটা খুলে বলে। সবটা শুনে রোমান আর রাগ করে থাকতে পারে না। শুভ্রকে গাড়িতে বসে থাকা অবস্থায় রোমান হাঁক করে। শুভ্র ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, শুভ্র চাচা, আপনি আমাদের গেস্ট হাউসে নিয়ে যান। রোমান ভ্রুকুসকে বলে, হোয়াট, কি বলছিস? হ্যাঁ, গেস্ট হাউসে যাব মানে? মানে আবার কি? গেস্ট হাউসে থাকবো তুই আর আমি। নো নো নো, আমি এত দূর থেকে কি তোর গেস্ট হাউসে থাকতে এসেছি? আমাকে তোদের চৌধুরী ভিলায় নিয়ে চল, আমি তোর ফ্যামিলির সবার সাথে দেখা করব। আর তা যদি না পারিস তো আমাকে এখানেই নামিয়ে দে, আমি কোনো হোটেল বুক করে নেব। শুভ্র রোমানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রোমান একটু ভাব নিয়ে বলে, আমি অনেক সুন্দর জানি, এভাবে দেখার কিছু নেই। শুভ্র কিছুই বলে না, চোখ ফিরিয়ে নেয় অন্যদিকে। প্রায় ঘন্টা পর গাড়ি এসে থামে চৌধুরী বাড়ির সামনে। গাড়ি থেকে নামে শুভ্র আর রোমান। বাড়ির চারপাশ সুন্দর করে ঘুরে ঘুরে দেখছে রোমান। এত বছর পর এই বাড়িতে এসেছে। বাড়ির ভেতর ঢুকে হেনা বেগম সিঁড়ি দিয়ে নামছিলেন। রোমান দৌড়ে গিয়ে হেনা বেগমকে কোলে নিয়ে ঘুরতে থাকে। আচম কেমন হাওয়াতে হেনা বেগম কিছুটা ভরকে যায়। রোমান হাসতে হাসতে বলে, ডার্লিং, তোমাকে আমি অনেক মিস করেছি, লাভ ইউ বেবি। রোমান হেনা বেগমকে নামিয়ে দেয়। হেনা বেগম রোমানকে দেখে অনেকটা খুশি হয়। কতদিন পর ছেলেটাকে দেখলো। রোমান মা বাবার নেই, ছোটবেলায় একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। মামা মামির কাছে তার বড় হয়ে ওঠা। শুভ্রের ছোটবেলার বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড তারা। দুজন একসাথে পড়াশোনার জন্য বিদেশ যায়। একসাথে দেশে ফেরার কথা ছিল, কিন্তু রোমানের নিজের বিজনেসে একটু প্রবলেম হয়, সেই জন্য তাকে 1 মাস পর দেশে ফিরতে হয়। শুভ্র, অয়ন, রোমান একসাথে বিদেশ গেলেও নিলয় বিদেশ যায় 2 বছর পর। কারণ শুভ্র, অয়ন, রোমান সমবয়সী হলেও নিলয় সবার থেকে ছোট আর দুষ্টু। হেনা বেগম অনেক খুশি, আজ তার পরিবার পরিপূর্ণ। তবে রুহির কথা মনে পড়তে মুখ কালো হয়ে যায়। তার আদরে রুহিকে সে 7 বছর ধরে দেখে না। শুভ্র কোনো হোস্টেলে রেখে গেছে তাও জানে না। আরাব চৌধুরীকে দিয়ে অনেক খোঁজ লাগিয়েছে, কিন্তু কোনো খবর পায়নি। শুভ্রকে অনেক জোর করে কিছু বলেনি সে। হেনা বেগম রোমানের সাথে কথা বলে ফ্রেশ হতে ওপরে পাঠিয়ে দেয়। সে চলে যায় রান্নাঘরে। রোমান শুভ্রের রুমে বেডের ওপর শুয়ে আছে। শুয়ে শুয়ে ফোন ঘাটছে। কিছুটা বিরক্ত হয়ে ফোনটা বিছানার ওপর ছুঁড়ে ফেলে। শুভ্রর দিকে আর চোখে তাকায়। শুভ্র মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু একটা করছে। রোমান গলা খাকারি দিয়ে বলে, আরে ভাই, এইভাবে কতক্ষণ শুয়ে থাকবো বলতো? চল ছাদ থেকে ঘুরে আসি। শুভ্র ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রোমানের দিকে তাকায়, তারপর বলে, তুই যা, আমি 5 মিনিট পর আসছি। রোমান বেড থেকে উঠে রুমে থেকে বের হতে
বলে তাড়াতাড়ি আই আর। তারপর চলে যায় ছাদে। রোমান ছাদে এসে অবাক হয়ে তাকিয়ে আছে। ছাদের এক কোণে এক রমণী দাঁড়িয়ে আছে, কোমর অব্দি চুলগুলো খোলা, বাতাসে দোল খাচ্ছে। পিছন দিকটা দেখা যাচ্ছে 27 বছর বয়সে প্রথমবার ক্রাশ নামক বাসটা খেলো। রোমান ডেকে ওঠে, এই মেয়েকে তুমি? রোদ হঠাৎ কারো কথা শুনে পেছন ফিরে তাকায়। রোদকে দেখে তার ক্রাশটা বাস হতে বেশিক্ষণ সময় লাগলো না। কত কিছুই না ভেবেছিল যে এই লম্বা চুলওয়ালির সাথে প্রেম করবে। প্রেম করার আগে ছ্যাঁকা খেলো। এটা তো তার প্রাণপ্রিয় বন্ধুর একমাত্র বউ। নিজের মনকে মনে মনে সান্ত্বনা দিল রোমান যে এর থেকেও সুন্দরী মেয়ে বিয়ে করবে সে। হাসি হাসি মুখ নিয়ে রোদের সামনে দাঁড়ায় রোমান। রোদকে উদ্দেশ্য করে বলে, ভাবি কেমন আছেন? রোদ কিছুটা অবাক। এদিক ওদিক তাকায়, কথাটা কি তাকেই বলেছে চেনা নেই, জানা নেই। হুট করে এসে ভাবি ডাকছে। রোমান দাঁত কেলিয়ে হেসে বলে, আপনাকেই বলছি ভাবি, এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই। রোদ কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। রোমান কিছু একটা বলতে যাবে এমন সময় ছাদে আসে শুভ্র। শুভ্রকে রোমান ডাক দেয়, সাথে সাথে সামনের দিকে তাকায় রোদ। চোখাচোখি হয় শুভ্র আর রোদের। রোদ চোখ নামিয়ে তাড়াতাড়ি ছাদ থেকে যেতে নেয়। এমন সময় রোমান বলে ওঠে, ভাবি আপনি কোথায় যাচ্ছেন? আপনার সাথে তো কথাই হলো না। রোমানের কথা শুনে রোদের পা থেমে যায়। তারপর আর চোখে তাকায় শুভ্রের দিকে। শুভ্র রোদের দিকে তাকিয়ে আছে। শুভ্রের দৃষ্টি স্থির। রোদ আর দাঁড়ায় না, তাড়াতাড়ি ছাদ থেকে চলে আসে। এতদিন রোদ নিজেকে রুমের ভিতরে বন্দি করে রাখে। হেনা বেগম অনেকবার জিজ্ঞেস করেছিল কিছু হয়েছে কিনা, কিন্তু রোদ বারবার কথা এড়িয়ে গেছে। নিজের মনকে অনেক বুঝিয়েছে সে আর দুর্বল হবে না। আর না শুভ্রের সামনে যাবে কখনো। শুভ্র যে বাড়িতে আসছে সেটা জানে না রোদ, তাই কিছুটা সময় কাটাতে এসেছিল ছাদে, কিন্তু আবার দেখা হয়ে যাবে ভাবেনি। রোদ চলে যেতে দেখে কিছুটা বিরক্ত হয় শুভ্র। 1 সপ্তাহের বেশি হবে এই মেয়েকে দেখেনি সে। আগে একবার দুইবার হলেও চোখে পড়তো, কিন্তু সেদিন রাতের পর থেকে একটাবারের জন্য দেখেনি। কেমন যেন হয়ে গেছে। ফর্সা মুখটা ফ্যাকাশে লাগছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। শুভ্র নিজের মনে বিরক্ত হয়। সে কেন এই মেয়ের কথা চিন্তা করছে। শুভ্র ধীর পায়ে হেঁটে রোমানের সামনে যায়। রোমান এতক্ষণ সবকিছুই দেখছিল। রোমান শুভ্রকে উদ্দেশ্য করে বলে, ভালোবাসিস? শুভ্র ভ্রু কুঁচকে তাকায়, তারপর বলে, হোয়াট? ভালোবাসা তাও আবার এই মেয়ের প্রতি? কখনোই না। রোমান মুচকি হাসি পুনরায় শুভ্রকে উদ্দেশ্য করে বলে, যতই তুই বলিস ভালোবাসিস না, এটা আমার বিশ্বাস হয় না, কারণ আমি নিজেই তোর চোখে রোদের জন্য গভীর ভালোবাসা দেখেছি। শোন শুভ্র, এখনো সময় আছে, নিজের ভালোবাসার মূল্য দে। পরে তা না হয় আফসোস করবি। সময় থাকতে বোঝ। শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোর ধারণা ভুল। এই মেয়ের প্রতি আমার কোনো ভালোবাসা নেই, আর তুই তো সব জানিস। তাহলে কেন এসব বলছিস? জানি তো, বলেই তো বলছি যে সময় থাকতে নিজের প্রিয় মানুষটাকে কাছে টেনে নে। দেখ, আমরা সবসময় চোখের সামনে যেটা দেখি তা কখনো কখনো সত্যি হয় না। এমন তো হতে পারে তোর ধারণা তুই যা দেখেছিস সব ভুল। কখনোই না। আমি ওকে কখনোই সুখী হতে দিব না। আর আমার ধারণা না, আমি প্রমাণ দেখেছি। আর ওই মেয়েকে সারা জীবন কষ্ট থাকতে হবে। আর আমি কখনোই নিজের কাছে টানবো না তাকে। ওর মতো মেয়ে প্রতি আমার কোনো ভালোবাসা নেই। তুই ভুল ভাবছিস। রোমান আবার হাসে। শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে, জানিস তো, যখন প্রিয় মানুষটা হারিয়ে যায় আমাদের জীবন থেকে, তখনই আমরা তার মর্ম বুঝি। তার আগে না তাকে গুরুত্ব দেই, না সম্মান, না ভালোবাসি। শুভ্র বিরক্ত হয়ে রোমানকে ব্যঙ্গ করে বলে, বাহ, ভালোই তো জ্ঞান দিতে পারিস। প্রতিটা কথায় কবি কবি ভাব আছে। বিজনেস ছেড়ে কবিতা লেখা শুরু কর। রোমান হেসে দেয়। শুভ্রের কাঁধে হাত দিয়ে বলে, তা না হলে আমি কবি হলাম, সমস্যা নেই। তবে তুই একটা কাজ কর, তুই রোদকে ছেড়ে দে, আমি রোদকে বিয়ে করি। তারপর দিনে দুপুরে সারাক্ষণ রোদকে সামনে বসিয়ে রাখবো আর দেখবো, কবিতা লিখবো। শুভ্রর চোখ রক্তিম হয়ে যায়। রাগে চল শক্ত করে ফেলে। রোমান মুচকি হাসে। পুনরায় শুভ্রকে উদ্দেশ্য করে বলে, দেখ, আমার কোনো সমস্যা নেই রোদকে বিয়ে করতে। রোদের মতো সুন্দরী মেয়েকে বিয়ে করতে কে না চাইবে। তুই রোদকে অযত্নে অবহেলা রাখতে পারিস, তবে আমি রাখবো না। আমার কাছে রাজধানী হয়ে থাকবে। শুভ্র রেখে রোমানের শার্টের কলার চেপে ধরে। রাগে দাঁত কটমট করে বলে, আজ এই কথা মুখে এনেছিস, এরপর যদি এইসব বলিস তো ভুলে যাব তুই কে। রোমান শুভ্রের কথা বা কলার ধরায় রাগ করে না, বরং মুচকি হেসে বলে, এইটুকু কথাই সহ্য করতে পারিস না? তারপরেও এতদিন যা যা করলি, এগুলো কি বুঝায় না তুই রোদকে ভালোবাসিস? আচ্ছা বাদ দে, তুই তো রোদকে ভালোবাসিস না,
তাহলে রোদ যার হোক, তাতে তোর এত জ্বলছে কেন? শুভ্র হাত রোমানের শার্টের কলার থেকে সরে যায়, কিছুটা না বলেই ধপ ধপ পা ফেলে ছাদ থেকে চলে যায়। সে কি বলবে বা তার নিজের কাছে এই প্রশ্নের উত্তর নেই। এখন সময় সকাল 8টা। ঘুম থেকে উঠে সকাল সকাল বাড়ির সামনে রাস্তায় হাঁটাহাঁটি করছিল রোমান। এমন সময় ফোনে কল আসে, কথা বলছিল আর হাঁটছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়, পড়ে যেতে নিয়ে নিজেকে সামলে নেয়, কিন্তু অপর পাশের ব্যক্তি হয়তো পড়ে গেছে। সামনের দিকে তাকাতেই অবাক হয় রোমান। একটা মেয়ে পড়ে আছে নিচে, হাত বাড়িয়ে দেয় ওঠার জন্য, কিন্তু মেয়েটা হাত জামাটা দিয়ে দূরে সরিয়ে দেয়, নিজে নিজে উঠে দাঁড়ায়। রোমান সামনে উঠে দাঁড়িয়ে এক হাত উঁচিয়ে বলে, রুহি অনেক ভেবেছে, এই কদিন অনেক কানাকাটি করেছে শুভ্রকে ফোন দিয়ে, কিন্তু কোনো কাজ হয়নি। তার এখন একটাই জেদ, সে এখানে থাকবে না, যে করে হোক সে তার পরিবারের কাছে যাবে। তাই সিদ্ধান্ত নিয়েছে হোস্টেল থেকে পালিয়ে বাড়িতে যাবে, তারপর যা হবার হবে। তাই কিছু ফ্রেন্ডের হেল্প নিয়ে হোস্টেল থেকে পালিয়ে সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি থেকে কিছুটা দূরে রিক্সা থামায় রুহি। রিক্সা থেকে নেমে ট্রলি ব্যাগটা নিয়ে হেঁটে আসে। বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটছে, এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। হাতও অনেকটা ছিলে গেছে রাস্তায় পড়ার কারণে মনে হয়। রুহি রেগে সামনের দিকে তাকায়, একটা ছেলে হাত বাড়িয়ে দিচ্ছে ওঠার জন্য। রেগে হাত চামটা দিয়ে সরিয়ে দেয়, রাগটা যেন তার মাথা চেপে বসেছে। রুহি ছেলেটার সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে বলে, এই আপনি কি চোখ বাসায় রেখে আসছেন? হ্যাঁ দিন কানা আপনি, হ্যাঁ কথা বলছেন না কেন? রুহির কথায় রোমানের কোনো হেলদোল নেই। সে এক মনে রুহির দিকে তাকিয়ে আছে। শ্যামবর্ণের চেহারা, পুরো চেহারায় মনে হয় মায়ায় ভরপুর। চোখের পাপড়িগুলো বড় বড়, তাতে যেন আরো বেশি আবেদনময়ী লাগছে। রোমানের বুকের ভেতর ধক করে ওঠে। 27 বছর বয়সে অনেক মেয়ে দেখেছে, তবে এতটা মুগ্ধ হয়নি কাউকে দেখে। রোমান রুহির কথা শুনে মুচকি হাসে। রুহি মনে মনে বলে, নির্ঘাতে এই লোক পাগল হবে, আমি বাবা পালাই। এইসব পাগলের পাল্লায় আমি পড়তে চাই না। রুহি পাশে ট্রলি ব্যাগ নিয়ে দৌড়ে সামনের দিকে যায়। হঠাৎ মেয়েটাকে দৌড়াতে দেখে কিছুটা অবাক হয় রোমান। নিজ মনে হেসে দেয় মেয়েটার পাগলামো দেখে। রুহি বাড়ির গেটের সামনে এসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। বড় জোর বাঁচা বেঁচেছি, তা না হলে ওই পাগল ছেলেটাকে মেরে ফেলতো আমায়। রুহি আস্তে গেট খুলে বাড়ির ভিতর ঢুকে। বুকের ভিতর যেন ঝড় বইছে। এত বছর পর নিজ বাড়িতে খুশি ভয় সবটা তাকে ঘিরে ধরেছে। বাড়ির বিশাল গেট, গার্ডেন পেরিয়ে বাড়ির ভিতরে ঢুকে রুহি আশেপাশে চোখ বুলায়। হেনা বেগম সোফায় বসে চা খাচ্ছেন, আর বাড়ির বাকি সদস্যরা সবাই সকালের নাস্তা করছে। রুহি কোথাও শুভ্রকে দেখে না, মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভাইয়া হয়তো তার গেস্ট হাউসে আছে। রুহি দৌড়ে হেনা বেগমের কাছে যায়, গিয়ে জড়িয়ে ধরে। হেনা বেগম কিছুটা অবাক হয়, নিজের থেকে সরিয়ে ভালো মতন চোখ পড়ে রুহির দিকে। হেনা বেগমের চোখে পানি টলমল করে। কতদিন পর তার আদরের নাতনিকে দেখছে। কতটুকু দেখেছিল, এখন কত বড় হয়ে গেছে। হেনা বেগম রুহিকে জড়িয়ে ধরে সবাই চিৎকার করে ডাকতে থাকে। খাবার টেবিল থেকে সবাই উঠে হেনা বেগমের কাছে যায়। সবাই রুহিকে দেখে খুশি হয়, তবে হাসি বেগমের মুখ দেখে কিছুই বোঝা গেল না সে খুশি নাকি অখুশি। শুভ্র রুম থেকে হেনা বেগমের চিৎকার শুনে অফিসের জন্য রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছিল। শুভ্র সবার এইভাবে এক জায়গায় ভিড় দেখে কিছুটা অবাক হয়। শুভ্র সামনের দিকে তাকিয়ে আগে চোয়াল শক্ত করে ফেলে রুহিকে দেখে। রুহি শুভ্রকে দেখে হেনা বেগমের পিছনে লুকায়। শুভ্র হেনা বেগমের সামনে এসে রুহিকে উদ্দেশ্য করে বলে, রুহি তোকে আমি কি বলেছিলাম যে এই বাড়িতে তুই আসবি না, তাহলে একা একা আসলি কেন? আয়, তোকে আবার হোস্টেলে রেখে আসবো। রুহি শুভ্রের কথা শুনে হেনা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, আমি আমার পরিবার ছেড়ে হোস্টেলে থাকবো না ভাইয়া। দাদি তুমি ভাইয়াকে বলো না আমি কোথাও যাব না। আমি তোকে এই খুনির বাড়িতে রাখবো না রুহি, চল এখান থেকে। হেনা বেগম রাগান্বিত হয়ে বলে ওঠে, ব্যাস শুভ্র, অনেক হয়েছে। এতদিন তোমার ইচ্ছে মতোই রুহি হোস্টেলে ছিল, কিন্তু এখন আর না। এ বাড়িতে থাকার অধিকার রুহির আছে। আর যেখানে তুমি থাকছো এই বাড়িতে, রুহি থাকলে সমস্যা কি? তুমি তো এখন আর বিদেশ নয় যে বোনের খেয়াল রাখতে পারবে না, তাই হোস্টেল রাখতে হবে। তো রুহি এখানেই থাকবে। হেনা বেগমের কথার পিঠে শুভ্র আর কোনো কথাই খুঁজে পায় না। শুভ্র ধপধপ পা ফেলে বাসা থেকে বেরিয়ে যায়। রোমান বাড়ির থেকে এইমাত্র আসলো। শুভ্র আর হেনা বেগমের কথা সবটাই শুনলো। সামনে এসে রাস্তায় থাকা সেই মেয়েটিকে দেখে অবাক। তাহলে এই সেই ছোট্ট রুহি, যাকে সে ছোটবেলায় দেখেছিল। কতটুকু ছিল, এখন কত বড় হয়ে গেছে। রোমান নিজে নিজে হাসে কিছু একটা ভেবে নিজের রুমে চলে যায়। রুহি রোমানকে খেয়াল করেনি। রুহি সে তো
বেজায় খুশি, সে এখন তার পরিবারের কাছে থাকতে পারবে। রুহি হেনা বেগমকে জড়িয়ে ধরে, তারপর বলে, থ্যাংক ইউ সো মাচ দাদি। হেনা বেগম রুহির মাথায় হাত বুলায়। রুহি হেনা বেগমকে ছেড়ে তার দিকে তাকিয়ে বলে, দাদি রোদ কোথায়? হেনা বেগম হেসে বলে, রোদ নিচের রুমে আছে। রুহি কিছু না বলেই দৌড় লাগায় রোদের রুমের দিকে। রোদ দৌড়ে রোদের রুমে ঢুকে যায়। এতদিন পর তার ভাবিকে দেখবে, সে তো বেজায় খুশি। রোদ বেলকনিতে বসে একটা গল্পের বই পড়ছে মনোযোগ দিয়ে। রুহি আস্তে আস্তে পা ফেলে রোদের সামনে পিছন থেকে চোখ ধরে রোদের। রোদ কিছুটা ভরকে যায়, কিন্তু নীলা হবে ভেবে বলে, নীলা ছাড় না। রুহি মুখ ফুলিয়ে রোদের চোখ ছেড়ে দিতে দিতে বলে, বাহ ভালোই তো আমাকে ভুলে গেছো, চিনতেই পারলে না? রোদ পিছন ফিরে তাকায় সামনে। রুহিকে দেখে কি করবে বুঝে পায় না। সে কি সত্যি দেখছে? রুহি কি সত্যি এসেছে? এতদিন পর রুহিকে দেখে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে রোদ। রুহির চোখে পানি। শুভ্র বিদেশ যাওয়ার আগে যখন রুহিকে হোস্টেলে রেখে যেতে চায়, কিন্তু তার কথায় সবাই অমত জানায়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। শুভ্র একরকম রুহিকে জোর করে হোস্টেলে নিয়ে যায়। ওই দিন রোদ আর রুহি অনেক কেঁদেছিল, কিন্তু শুভ্র কারো কথা শোনেনি। রোদ আর রুহি নীলা সমবয়সী, এই 1-2 মাসের ডিফারেন্স হবে হয়তো। রুহিও রোদের সাথেই পড়ে। রোদ কাঁদতে কাঁদতে বলে, সত্যি রুহি তুই এসেছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। রুহি রোদকে ছেড়ে দেয়। রোদের চোখের পানি মুছে দিতে দিতে বলে, হ্যাঁ ভাবিজি, আপনার ননদ এসে গেছে আপনাকে জ্বালাতে। রোদ রুহির কথা শুনে হেসে দেয়। রুহি রোদকে উদ্দেশ্য করে বলে, ব্যাস এভাবে হাসবি সব সময়, এই হাসিতেই তোকে মানায়। রুহি রোদ আবারও জড়িয়ে ধরে দুজন দুজনকে। রোদ আজ অনেক খুশি, এতদিন পর তার প্রাণপ্রিয় বোনটাকে দেখতে পেল। চৌধুরী বাড়িতে মনে হচ্ছে আগের থেকে সেই আনন্দ ফিরে এসেছে। রুহি বাড়ি আসছে। রুহি যে বাড়িতে এসেছে আরব চৌধুরী এখনো জানে না। উনি অফিসের কাজে দেশের বাইরে আছেন, এখনো ফিরেনি। অহনা আর টিনাও বাড়িতে আছে, তাদের পরীক্ষা শেষ, তার জন্য বাড়িতে আসে। বাড়িতে এসে রুহি আসার কথা শুনে খুশি হয় দুইজনে। নীরবে আসে তার শ্বশুর বাড়ি থেকে। নীরা আসে তার শ্বশুর বাড়ি থেকে। রুহিকে দেখতে চৌধুরী বাড়িটা যেন আজ আরো পরিপূর্ণ হয়ে ওঠে। এখন সময় বিকাল 4টা। নীলা চৌধুরী বাড়ির গেট থেকে মুখ ঢেকে এদিক ওদিক তাকাচ্ছে, দেখছি কোথাও নিলয় হারামজাদাটা আছে কিনা। দেখলি খালাম্মা বলবে আজ তো একটা খবিস। নীলা রোদের রুমের সামনে আসে, চুপি চুপি মনে মনে বলে, উফ বাঁচা গেল, গাধাটার হাত থেকে বাঁচলো সে আজকে। নীলা তাড়াতাড়ি রোদের রুমে ঢুকে যায়। রোদ, রুহি, অহনা, মীরা বিছানায় বসে গল্প করছে। নীলা সবার সাথে কুশল বিনিময় করে। নীরা তার বরের কাছে চলে যায়। রুহি, রোদ, নীলা মিলে ছাদে যায়। রোমান ছাদে বসে আছে, গিটার নিয়ে টুংটাং শব্দ তুলছিল। রুহি আর রোদ রোমানকে দেখে কিছুটা ভড়কে যায়। রুহি জোরে চিল্লিয়ে বলে, এই পাগল লোকটা আমাদের বাড়িতে ঢুকলো কিভাবে? রুহি চিৎকার, আর তাকে পাগল বলায় চোখ বড় করে তাকিয়ে আছে তাদের দিকে রোমান। এদিক ওদিক তাকায় রোমান, কথাটা কি তাকেই বলছে? হ্যাঁ তাকেই তো বলছে, আশেপাশে সে ছাড়া তো কেউ নেই। তার মানে একটা স্মার্ট ড্যাশিং ছেলেকে দেখে এই মেয়ের পাগল মনে হচ্ছে। হায় রে কপাল। আচ্ছা, তার এত সুন্দর চেহারা দেখে অনেক মেয়েরাই তো ক্রাশ খায়, কিন্তু এই মেয়ে তাকে পাগল বলছে কেন? তার চেহারা কি সত্যি পাগলের মতো দেখতে? রোদও মনে মনে বলে, এই লোক তো তাকে সেদিন কিরকম ভাবি ভাবি বলে দাঁত কেলেছিল পাগলের মতো। তার তো সেই দিন এই লোককে পাগল মনে করেছিল, এখন আবার রুহি বলছে তাহলে নিশ্চিত পাগল হবে। নিলয় হাসতে থাকে। রোদ আর রুহিকে উদ্দেশ্য করে বলে, আরে তোমরা কি সব বলছো? এত আমাদের রোমান ভাইয়া, এইভাবে ভুলে গেলে? রোদ আর রুহি দুজনেই একসাথে জিভ কাটে। রুহি আর রোদ একসাথে বলে ওঠে, সরি সরি ভাইয়া। রোমান ফিক করে হেসে দেয়। তারপর সবাই মিলে অনেক গল্প করে। মাগরিবের আজান দেবার সময় হয়ে গেছে। নীলা সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার বাড়ি ফিরতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। রুহি গাল ফুলিয়ে নীলাকে বলে, আজকে কোথাও যেতে দেওয়া হবে না। না রে, বাড়িতে কাজ আছে, আর রাতে আম্মু বাহিরে কোথাও থাকতে দিবে না। রুহি নীলাকে রাগ দেখিয়ে বলে, বাড়িতে কি জামাই রেখে এসেছিস রে? যে এখনই যেতে হবে? হ্যাঁ। আর আন্টি কিছু বলবে না? দাদিকে দিয়ে কল করিয়ে বলবো নে যে আজ তুই এখানেই থাকবি। কিন্তু কোনো কিন্তু না, তোর আজকে রাতে এখানে থাকতে হবে। আমরা সবাই রাতে একটা গেম খেলবো। নীলা নীলাকে উদ্দেশ্য করে বলে, থেকে যান না খালাম্মা, একটা রাতেরই তো ব্যাপার। নীলয়ের কথা শুনে সবাই হেসে দেয়। নীলা নীলয়ের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে থাকে। মাগরিবের আজান দেওয়ায় সবাই ছাদ থেকে নেমে যায়। সবাই নামাজ পড়ে একসাথে বসে আড্ডা দিচ্ছে। রাত 11টা।
বাড়ির বড়রা সবাই ঘুমিয়ে পড়েছে, জেগে আছে ছোট শয়তানগুলো। রুহি সবাইকে বলে রেখেছে আজকে রাতে একটা গেম খেলবে, আর তাতে শুভ্র ভাইও থাকবে তার। তবে শুভ্র যে থাকবে সেটা রোদ বাদে সবাই জানে। ছাদে সবাই মিলে ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছে। ছাদে একটা মাদুর বিছিয়ে দিয়েছে, সাথে কিছু খাবার রেখেছে পাশের টেবিলে। অয়ন, নিলয়, অহনা, টিনা, নীরার জামাই আকাশ আর আকাশের ছোট ভাই রাজীব, রোদ, নীলা সবাই ছাদে বসে আছে। বাকি আছে রোমান আর রুহি। রুহি শুভ্রর আসার সাথে সাথে তার ভাইকে জড়িয়ে ধরে সরি বলে। আদরে ছোট বোনের ওপর রাগ করে আর থাকতে পারে না শুভ্র। রুহি রোমানকে দায়িত্ব দিয়েছে শুভ্রকে ছাদে নিয়ে আসার, কিন্তু শুভ্র ল্যাপটপে কাজ করেই যাচ্ছে। কেন জানি রোমান সাহস পাচ্ছে না শুভ্রকে ছাদে যেতে বলতে। রুহি রোমান আর শুভ্রকে আসতে না দেখে শুভ্রের রুমে আসে। রোমান বিছানায় বসে মুখ কামড়াচ্ছে। রুহিকে দেখে রোমান বোকা বোকা হাসি দেয়। রুহি চোখ গরম করে রোমানের দিকে তাকায়। শুভ্র মনোযোগ দিয়ে কাজ করছে ল্যাপটপে। রুহি শুভ্রের সামনে এসে ভাইয়া বলে ডাক দেয়। শুভ্র রুহির দিকে তাকায়, ভ্রুকুচকে বলে, রুহি, এত রাতে ঘুমাসনি এখনো? ভাইয়া, আসলে একটা কথা। কি কথা বল? ভাইয়া, একটু ছাদে চলো না প্লিজ। এত রাতে ছাদে কেন? চলো না ভাইয়া, সবাই আছে, একসাথে সবাই অনেক গল্প করব, মজা করব। প্লিজ ভাইয়া, না বলবে না? আমার কাজ আছে রুহি, তোমরা গল্প করো যাও। রুহি শুভ্রের হাত টেনে ধরে বাচ্চাদের মতো আবদার করে বলে, প্লিজ ভাইয়া চলো না, সবাই আছে, তুমি না গেলে কেমন দেখায়। শুভ্র বোনের এইভাবে আবদার আর ফেলতে পারে না। ল্যাপটপ বন্ধ করে দাঁড়ায়, তারপর বলে, ওকে চল। রুহি খুশিতে শুভ্রকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ ভাইয়া। শুভ্র রুহির মাথায় হাত বুলায়, তারপর তিনজন মিলে ছাদে চলে যায়। শুভ্র ছাদে এসে চোখ পড়ে রোদের দিকে। নীরার পাশে বসে আছে। নিজের বোনের মন রাখতে কিছুই বলে না, চুপচাপ চারপাশ দেখছে। রুহির কথা শুনতেই সবাই সামনে তাকায়। শুভ্রকে এখানে দেখে সবাই কেমন অবাক হয়ে তাকিয়ে আছে। কেউ কল্পনাও করেনি শুভ্র এখানে আসবে। রোদ শুভ্রের দিকে তাকায়, চোখাচোখি হয় দুজনের। রোদ কিছুটা অস্বস্তি ফিল করে। উঠে যেতে নেয় এমন সময় নীলা রোদের হাত টেনে ধরে। রোদ অসহায় দৃষ্টিতে তাকায় নীলার দিকে। নীলার চোখ ইশারায় আশ্বস্ত করে। রোদ মাথা নিচু করে বসে আছে। শুভ্র সবকিছু খেয়াল করছে। অয়ন, নিলয়, রাজীব এরা একপাশে, আর নীলা, অহনা, টিনা একপাশে। রুহি শুভ্রের হাত টেনে ধরে বলে, চলো ভাইয়া, এখানে বসবে। শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি এখানে ঠিক আছি, প্লিজ ভাইয়া একটাবার বসো না। শুভ্র বোনের মন রাখতে বসে পড়ে রোদের সামনাসামনি। রোদ মাথা নিচু করে আছে। রুহি নীরার পাশে বসে, আর রোমান শুভ্রের পাশে। সবাই গোল হয়ে বসে আছে। রুহি সবাইকে উদ্দেশ্য করে বলে, আমরা সবাই মিলে একটা গেম খেলবো, ট্রুথ ডিয়ার। তারপর একটা বোতল বের করে আবার বলে ওঠে, এই বোতলের মুখ যার দিকে ঘুরবে তাকে কেউ একজন প্রশ্ন করবে, ট্রুথ নাকি ডেয়ার। যে ট্রুথ নিবে তাকে একটা প্রশ্ন করতে হবে এবং তার উত্তর সত্যি বলতে হবে, আর ডিয়ার নিলে তাকে আমরা যে কাজ দিব সেটাই করতে হবে। সো সবাই বুঝতে পারছো তো গেমের নিয়ম? শুভ্র এতক্ষণ ফোন টিপছিল। রুহির কথা শুনে রুহির দিকে তাকিয়ে বলে, তোর এই স্টুপিড গেম তুই খেল, আমি এসবে নাই, আমি গেলাম। ভাইয়া প্লিজ যেও না। আচ্ছা ঠিক আছে, তোমার খেলতে হবে না, তুমি এখানে বসে থাকো তাহলেই হবে। শুভ্র আর কিছু বলে না, মনোযোগ দেয় ফোন টিপার দিকে। রুহি বিসমিল্লা বলে বোতল ঘুরিয়ে দেয়। বোতলের মুখ গিয়ে পড়ে নীরার হাজবেন্ডের দিকে। সবাই হেসে ওঠে। রুহি আকাশকে উদ্দেশ্য করে বলে, দুলা ভাই, ট্রুথ নাকি ডেয়ার? আকাশ কিছুক্ষণ ভেবে বলে, ট্রুথ। অহনা প্রশ্ন করে, ভাইয়া জীবনে প্রথম কার উপর ক্রাশ খান? আকাশ নীরার দিকে তাকিয়ে বলে, তোমার নীরাপুর ওপর। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, সাথে নীরাও। অহনা আবারও বলে ওঠে, কবে, কখন দুলা ভাই, বিয়ের আগে নাকি পরে? আকাশ নীরার দিকে তাকিয়ে বলে, প্রথমবার তোমার আপুকে দেখেছিলাম হসপিটালের একটা লোক অ্যাক্সিডেন্ট হয়, তাকে নিয়ে আসে, তখনই প্রথম ক্রাশ খাই। পরে ফ্যামিলিকে নিয়ে বিয়ের প্রস্তাব দেয়। নীরা কিছুটা লজ্জায় পাচ্ছে। রুহি বলে ওঠে, দুলা ভাই আপনি তো বাজিমাত করে দিছেন, ক্রাশ খেয়ে সাথে সাথে বিয়ে, বাহ বাহ। সবাই হেসে ওঠে। রুহি আবার বোতলে ঘুরে দেয়। বোতল ঘুরতে ঘুরতে গিয়ে পড়ে নিলয়ের দিকে। সবাই আবার হেসে দেয়। রুহি বলে ওঠে, নিলয় ভাইয়া তুমি ট্রুথ নাকি ডিয়ার? নিলয় একটু ভাব নিয়ে বলে, ডিয়ার। রুহি মাথায় হাত দিয়ে ভাবতে থাকে। কিছু একটা মাথায় আসতেই বলে ওঠে, নিলয় ভাই তুমি আমাদের একটা গান শোনাও। নিলয় গলা খাকারি দিয়ে সবার দিকে তাকিয়ে হাসে, তারপর গান ধরে। নিলয়, দেখেছি প্রথমবার তাল গাছে মুরগির খামার,
কুত্তা নাচে বিলাই নাচে, কুত্তা নাচে বিলাই নাচে, গিয়েছিল কক্সেস বাজার, গিয়ে গিয়েছি তেঁতুলের আচার, আহা চুক্কা লাগে টক লাগে, চুক্কা লাগে টক লাগে, গিয়ে শুনলাম শ্বশুর বাড়ি, খেয়েছি জুতার বাড়ি, আহা ব্যথা লাগে ব্যথা লাগে। নিলয় গান শেষ করে সবার দিকে তাকায়, সবাই কান চেপে ধরে আছে। রোমান বলে ওঠে, ভাই তুই কি আর গান পাইলি না? এত গান থাকতে এই গান কই পাইলি? হ্যাঁ, তোর জন্য গানের মান সম্মান আর রইল না। আকাশ হাসতে হাসতে বলে ওঠে, শালাবাবু আমার হিরো আলমের ছোট ভাই, গানকে ধর্ষণ করে দিল। নীলার গান শুনে সবাই কোমায় চলে গেছে। নীলা একটু ভাব নিয়ে বলে, জানি আমি ভালো গান গাই, তোমরা তো হিংসুটে, তাই আমার প্রশংসা করবে না। হঠাৎ কারো কথা ভেসে আসে, সবাই ছাদের দরজার দিকে তাকায়। রিয়া দাঁড়িয়ে আছে ছাদের দরজার সামনে, সবাই ভ্রুকুচকে তাকায়। এত রাতে এখানে এ কি করছে? রিয়া সবাইকে এইভাবে তাকাতে দেখে দাঁত কেলিয়ে হাসে। সবার মুখে বিরক্তি ছাপ। রুহি জোরপূর্বক হাসি দিয়ে বলে, রিয়া আপু তুমি এখানে? সবার সামনে এসে বলে, তোমরা কি গেম খেলছো? আমিও খেলবো বলে এসে বসে পড়ে। সবার মুখেই বিরক্তির ছাপ। রুহি সবাইকে উদ্দেশ্য করে বলে, তাহলে আবার গেম স্টার্ট করা যাক। সবাই একসাথে হ্যাঁ বলে ওঠে। শুভ্র এইসবে কোনো ইন্টারেস্ট নেই। রিয়াকে দেখে যেন আরো বিরক্ত হয়েছে সে। একেবারে গায়ে পড়া স্বভাবের মেয়ে, একদম সহ্য করতে পারে না। রুহি আবার বোতল ঘুরি দেয়। বোতল ঘুরতে ঘুরতে গিয়ে পড়ে রোমানের দিকে। সবাই একসাথে ইয়ে বলে চিৎকার করে ওঠে। অহনা রোমানকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া আপনি কি নেবেন, ট্রুথ নাকি ডিয়ার? রোমান হাসে, গাল ভরা চাপ দাড়িতে সেই হাসি যেন অসম্ভব সুন্দর দেখায়। ডিয়ার। অহনা মাথায় হাত দিয়ে কিছু ভাবতে থাকে। তার ভিতর রুহি চিল্লিয়ে বলে ওঠে, এই যে পাগল, বলে জিভ কাটে। ও সরি ভাইয়া, আসলে নিলয় ভাই তো গানের মান ইজ্জত কিছুই রাখলো না, তাই আপনি আমাদের সবাইকে সুন্দর একটা গান গেয়ে শোনান এবং গানের মান সম্মান ফিরিয়ে আনুন। মাঝখান থেকে নিলয় বলে ওঠে, বোন হয়ে এইভাবে আমার মান সম্মানের ফালুদা করতে পারিস না। রুহি নিলয়ের দিকে তাকিয়ে হাসে। নিলয় দুঃখী দুঃখী ভাব নিয়ে বলে, আজ কেউ নাই বলে সবাই আমার সাথে এমন করে, যদি কেউ থাকতো তাহলে সে হয়তো আমার পক্ষ নিয়ে ঝগড়া করতো। নিলয়ের কথা শুনে সবাই হেসে দেয়। রুহি সবাইকে বলে, গাইস সবাই থামো, আমরা যাকে ডিয়ার দিছি সে সেটা আগে করুক। নিলয় সবাইকে উদ্দেশ্য করে বলে, রোমান ভাই তো অনেক সুন্দর গান গাইতে পারে, তবে গিটার হলে গান আরো সুন্দর হবে। ওয়েট, আমি 5 মিনিট গিয়ে গিটার নিয়ে আসছি। নিলয় নিচে চলে যায় গিটার আনতে। রোদ সেই তখন থেকে চুপ করে আছে। শুভ্র এত কাছে থাকায় অস্বস্তি হচ্ছে। 5 মিনিট পর নিলয় গিটার নিয়ে হাজির হয়। রোমানের হাতে গিয়ে বসে পড়ে। রোমান রুহির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। তারপর রুহির দিকে তাকিয়ে গিটারের টুংটাং শব্দ তুলে গাইতে শুরু করে। বলতে গিয়ে মনে হয়, বলতে তো বোধে না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয়, দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। বলতে যে মনে হয়, বলতে তো বোধহয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। গান শেষ করে রোমান সবার দিকে তাকায়। সবাই মুগ্ধ হয়ে রোমানের গান শুনে। রুহি মুচকি হাসে। গেম আবার শুরু হয়। এইবার বোতল গিয়ে পড়ে রোদের দিকে। রোদ হতভম্ব হয়ে যায়। রুহি হাসি দিয়ে বলে ওঠে, ভাবিজি এইবার বলো তুমি ট্রুথ নাকি ডিয়ার? রোদ কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। আস্তে করে বলে, ট্রুথ। রুহি মাথায় হাত দিয়ে ভাবতে থাকে কি প্রশ্ন করা যায়। রুহি কিছু একটা ভেবে বলে, শখের পুরুষকে নিয়ে কিছু বলো। রোদ মাথা তুলে শুভ্রের দিকে তাকায়। শুভ্র চোখ ফোনের দিকে, সে ফোন টিপছে। রোদ এক নজর শুভ্রের দিকে তাকিয়ে তারপর চোখ ফিরিয়ে নেয়। আনমনে অন্যদিকে তাকিয়ে বলতে থাকে, আমার চোখে দেখা সব থেকে সুন্দর পুরুষ সে। তাকে ভালোবাসার পর অন্য কাউকে কখনো ভালো লাগেনি। সে হচ্ছে উত্তপ্ত আগুনে, যাকে ছুতে গেলে আমি পুড়ে যাই, বারবার আঘাত পাই। শুভ্র এতক্ষণ সব কথা কানে যাচ্ছিল। রোদের দিকে তাকাতেই দেখে রোদ অয়নের দিকে তাকানো। শুভ্র রাগ যেন দাও দাও করে জ্বলে ওঠে। মনে মনে বলে, শখের পুরুষ আছে, বাহ খুব সুন্দর তো। হঠাৎ শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, রাত অনেক হয়েছে, রুহি এখন রুমে যা। আর এই সব
স্টুপিড গেম এখানেই বন্ধ কর। কিন্তু ভাইয়া গেম তো। রুহি আর কিছু বলতে পারে না। শুভ্র বসা থেকে উঠে বলে, আর 1 মিনিট যেন কাউকে ছাদে না দেখি। বলেই ছাদ থেকে চলে যায়। রুহি সবাইকে বলে, আর গেম খেলা হবে না, চলো সবাই। আস্তে আস্তে সবাই ছাদ থেকে নেমে যায়। পিছনে পড়ে রোদ। নীলার সাথেই ছিল, কিন্তু তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তাই সে দৌড়ে চলে যায়। রোদ সবার পিছনে একা একা আসতে থাকে। হঠাৎ শুভ্র কোথা থেকে সামনে আসে। রোদ ভয়ে 2 কদম পিছিয়ে যায়। শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, রোদ 5 মিনিটের মধ্যে আমার রুমে আয়। বলেই শুভ্র চলে যায়। রোদের কেমন যেন সবকিছু অসহ্য লাগছে। শুভ্রর কথা শুনে মনে পড়ে যায় সেদিন রাতের কথাগুলো মনে পড়ে। রোদ শুভ্রের রুমে না গিয়ে সোজা নিজের রুমে চলে যায়। রাত এখন 1:30। সে 1 ঘন্টা ধরে শুভ্র ওয়েট করছে রোদের জন্য, কিন্তু এই মেয়ের আসার নামই নেই। রাগটা যেন আরো বেড়ে যায়। শুভ্র মনে মনে বলে, এইটুকু 400 গ্রামের মেয়ে সাহস কি করে হয় তার কথা অমান্য করার। শুভ্র রুম থেকে বেরিয়ে যায় রোদের রুমের দিকে। রোদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে তোয়ালে মুখে মুছতে দিল। গায়ে একটা লাল বেগুনি রং মিশ্রিত 3 পিস পরা, গায়ে ওড়নাটা বেডের উপর রাখা। রোদ তোয়ালে বেলকনিতে মেলে দিয়ে রুমে আসতে দেখে রুমে শুভ্র কেমন করে যেন তার দিকে তাকিয়ে আছে। রোদের কিছু সময় লাগে সবকিছু বুঝতে। রোদ কাঁপা কাঁপা গলায় বলে, আপনি এখানে? শুভ্র নজর এখনো রোদের দিকে। শুভ্র রোদের দিকে তাকিয়ে বলে, ওনা ছাড়া তো খুব হট লাগছে। তা এইসব আমাকে দেখিয়ে কি হিপ্নোটাইজ করতে চাইছেন মিস রোদ? ওহ সরি সরি, মিসেস রোদ। রোদের হুঁশ আসে শুভ্রের কথায়। তাড়াতাড়ি বেড থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নেয়। শুভ্রকে হঠাৎ রুমে দেখে রোদের ভয়ে অন্য কোনো দিকে খেয়ালই ছিল না। শুভ্র রোদের সামনে 2 কদম এগিয়ে যায়। রোদ তুতলিয়ে বলে, এই আপনি আমার রুম থেকে যান বলছি। যাব তো, তার আগে আমার কথার উত্তর দে। আমি তোকে ডাকছি, যাসনি কেন? রোদ বিরক্ত হয়ে বলে, ইচ্ছে হয়নি তাই যায়নি। শুভ্র নিভে যাওয়া রাগটা আবার যেন দাও দাও করে ওঠে। শুভ্র রোদকে দেয়ালের সাথে চেপে ধরে, গলা চেপে ধরে রাগে রিরি করতে করতে বলে, মুখে দেখছি বলি ফুটেছে। হ্যাঁ, তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? রোদের চোখ দিয়ে পানি পড়ছে ব্যথায়। মনে পড়ে যায় সেদিন রাতের কথাগুলো। রোদ রাগে দুঃখে শুভ্রকে ধাক্কা দেয়। হঠাৎ ধাক্কায় কিছুটা দূরে সরে যায় শুভ্র। রোদ শুভ্রের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে, ছুবেন না আপনি আমাকে? শুভ্রর রাগটা যেন আরো বেড়ে যায়। রোদের দিকে এগিয়ে শুভ্র বলে, আমি ছুব না তো কে ছুবে? তোর শখের ভাতার, যাকে নিয়ে ছাদে ডলাডলি করছিলি, যাকে নিয়ে কত সুন্দর কবিতা বলছিলি। হ্যাঁ। রোদের রাগটা যেন আরো বেড়ে যায়। একটা মেয়ে সবকিছু সহ্য করলেও তার চরিত্র নিয়ে বলা কথাটা সে কখনোই সহ্য করতে পারে না। শুভ্র রোদের চুলের মুঠি ধরে বলে, খুব বেশি ভালোবাসা দিয়েছিল তোর ভাতার তোকে, তাই না? হ্যাঁ, যার জন্য মুখে বলি ফুটেছে। রোদ শুভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে গালে সজোরে একটা থাপ্পড় দেয়। শুভ্র স্তব্ধ, কারণ তার কল্পনাতেও ছিল না রোদ তার গায়ে হাত তুলবে। রোদ শুভ্রের দিকে আঙুল উঁচিয়ে বলে, মিস্টার শুভ্র চৌধুরী, আপনি যদি আমার চরিত্র নিয়ে আর একটা বাজে কথা বলেন তো ভুলে যাবো আপনি আমার স্বামী। রোদের চোখে পানি আর চোখে মুখে ফুটে উঠেছে রাগে হিংস্রতা। শুভ্র এদিকে রোদকে চিনতেই পারছে না, কেন যেন অচেনা লাগছে। রোদ শুভ্রকে উদ্দেশ্য করে আবার বলে, কি বলছিলেন? আমি নোংরা ডাস্টবিন, নষ্ট নারী আমি। তো কেন এসেছেন আমার কাছে? আর কেনই বা ডেকেছেন আপনার রুমে? আর কেনই বা আমাকে ছুঁয়েছেন আপনি? এখন তো নোংরা হয়ে গেলেন। রোদের চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র চুপচাপ রোদের দিকে তাকিয়ে আছে। রোদ আবার বলে ওঠে, আপনি আমাকে বলেছিলেন আমি যেন কখনো আপনার সামনে না যাই। আমি এতদিন আপনার সামনে যাইনি, নিজের এই নোংরা চেহারাকে লুকিয়ে রেখেছি আপনার কাছ থেকে। তো আপনি কেন এসেছেন? আমি শুধু এটুকুই বলতে চাই, আমাকে নিয়ে আপনার যত ভুল ধারণা তা যেন কখনো না ভাঙে, কখনোই যেন না ভাঙে। আপনি সারা জীবন এইরকম ভুল ধারণা নিয়েই থাকেন শুভ্র ভাই। রোদের চারপাশে যেন অন্ধকার হয়ে আসে। শুভ্র কিছুটা দৌড়ে গিয়ে রোদকে ধরে। রোদ আস্তে করে কিছু বলছে। শুভ্র রোদের মুখের কাছে কান নিয়ে গিয়ে শুনে, আমি খুনি নই শুভ্র ভাই, আমি মামনিকে খুন করিনি শুভ্র ভাই। শুভ্রের বুক ধক করে ওঠে। অজানা কিছু একটা ভেবে তার উপর জেঁকে ধরে। রোদকে বিছানায় শুয়ে রেখে রুম থেকে বেরিয়ে যায় শুভ্র। সকাল 7টা। রোদ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজ 15 দিন হয়ে গেছে, শুভ্রের কোনো খোঁজ নেই। সেদিন রাতের পর থেকে শুভ্র বাড়ি আছে কিনা রোদ সেসব জানে না, আর কারো কাছ থেকে জানতেও চায়নি। নানুর কাছে শুনলো 15 দিন হয়ে গেছে শুভ্র বাড়িতে আসেনি। রোদ যেন আগের থেকে আরো চুপ হয়ে গেছে। শুভ্রের তার প্রতি খারাপ ব্যবহার, সব অত্যাচার, বাজে কথা মেনে নিলেও রোদ চরিত্র নিয়ে কথা বলাটা মানতে পারেনি। তাই রাগের বশে থাপ্পড় দিয়েছে। সে ভেবেছিল শুভ্র হয়তো তাকে আরো শাস্তি দেবে, কিন্তু এই লোকের তো খোঁজই নেই।
হেনা বেগম তো টেনশনে শেষ। শুভ্রের ফোন বন্ধ পাচ্ছে, রোমানও কিছু বলতে পারছে না। রোদের ইদানিং শরীরটা খুব খারাপ লাগছে, ভীষণ বমি পায়, মাথা ঘুরায়। ব্যাপারটা হেনা বেগমও খেয়াল করেছে। আবার কেমন করে যেন হাসছে। রোদ কিছুই বুঝতে পারছে না এরকম হাসার মানে কি। সকাল 8টা, রোদের পেট ব্যথা করছে। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। সবাই নাস্তা করছে, রোদ কি একটা চেয়ার টেনে বসে পড়ে। একটু পরোটা ছিঁড়ে মুখে নিতেই বমি আসে। দৌড়ে গিয়ে রান্নাঘরে বেসিনের দিকে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ কি হলো, ঠিকই তো ছিল। হেনা বেগম রোদের পেছন পেছন যায়। কিছুক্ষণ পর রোদকে ধরে নিয়ে আসে হেনা বেগম সবার সামনে আসে। আরাফ চৌধুরী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, মা কি হয়েছে রোদের, ডক্টর ডাকবো? হেনা বেগম মুচকি হাসি দিয়ে বলে, আরাফ চৌধুরী ডক্টর ডাকতে হবে না, মিষ্টির দোকানে যা, মিষ্টি নিয়ে আয়, নতুন অতিথি আসছে। মানে? মানে তুই দাদু হতে যাচ্ছিস আর আমি বড় মা। রোমান নিলয় একসাথে বসে খাবার খাচ্ছিল। হঠাৎ এমন কথা শুনে বিষম খায়। রোদের চোখ কপালে, বড় বড় চোখ করে তাকিয়ে আছে হেনা বেগমের দিকে। রোদ মনে মনে বলে, কিছুদিন যাবত ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, তার জন্য গ্যাস্ট্রিক হয়েছে হয়তো। কিছু খেলেই বমি আসে আর পেট ভরা ভরা মনে হয়। আর নানু এসব কোথায় টেনে নিয়ে যাচ্ছে। রোদ হেনা বেগমকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, দাদি তুমি কি? আর কিছু বলতে পারে না। হেনা বেগম রোদকে থামিয়ে দিয়ে বলে, আর কিছু বলতে হবে না, এই সময় এরকম একটু একটু হয়, এরকম বুঝলি। হেনা বেগম রান্নাঘরে চলে যায় মিষ্টি আনতে। আরাফ চৌধুরী অনেক খুশি, বাড়ির সবাই খুশি হলেও হাসি বেগমের মুখ গম্ভীর। সুব্রত রোদকে পছন্দ করে না, তাহলে এইসব কি করে হলো? সকাল 10টা, হেনা বেগম রোমানকে আর নিলয়কে পাঠিয়েছে মিষ্টি আনতে। বাড়ি থেকে বেরিয়ে সামনে গার্ডেন পেরিয়ে গেটের দিকে যায় রোমান নিলয়। হঠাৎ চোখ পড়ে শুভ্রের দিকে। বাড়ির গেট দিয়ে ঢুকছে শুভ্র। নিলয়ের চোখ চকচক করে উঠে দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে। তারপর বাহবা দিয়ে বলে, বাহ ব্রো, তুমি তো ভেরি ফাস্ট। আমরা বিয়ে করতে পারলাম না আর তুমি বাপ হয়ে গেলে। ও হো, শুভ্র চৌধুরী বাবা হচ্ছে। নিলয় শুভ্র নিলয়কে ছাড়িয়ে ভ্রুকুসকে তাকিয়ে আছে। নীলয় বিশ্বজয় একটা হাসি দিয়ে বলে, সেদিন তুমি ভাই শুধু শুধু রাগ করলে, তবে বিড়াল যে তুমি ঠিকঠাক মতো মেরেছো তার প্রমাণ পেয়ে গেছি। তার মধ্যে রোমান শুভ্র আর নীলয়ের পাশে দাঁড়ায়। রোমান শুভ্রকে বলে ওঠে, শালা ভেবেছিলাম তোর আগে বিয়ে করব, বাট সেটা তো আর হলো না, তাই ভাবছিলাম তোর আগে বাপ হব, তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব। কিন্তু শালা আমার বিয়ে করতেই পারলাম না, তার আগে তুই বাপ হয়ে গেলি। হোয়াট? রোমান নিলয় হাসে। রোমান বলে, বাড়ির ভিতর যা, তাহলেই বুঝতে পারবি। আমরা মিষ্টি আনতে যাচ্ছি। শুভ্র বাড়ির ভিতর যায়। হেনা বেগম সোফায় বসেছিলেন। শুভ্রকে দেখে হঠাৎ উঠে দাঁড়িয়ে খুশিতে গদগদ হয়ে শুভ্রের সামনে আসে। এসে বলে, দাদু ভাই, তুই এত তাড়াতাড়ি খুশির খবর দিবি ভাবিনি। এই না হলে চৌধুরী বাড়ি ছেলে। শুভ্র ভ্রুকুসকে তাকিয়ে আছে। সে আসলে বোঝার চেষ্টা করছে হচ্ছেটা কি, বাড়ির সবার মাথা কি তার ছিঁড়ে গেল নাকি। হেনা বেগম একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলেন, দাদু ভাই, তোকে দেখলেই তো দাদার কথা মনে পড়ে যায়। তোর তরতাজা যুবক ছিলেন সে। বিয়ে 3 মাসের মাথায় মা হবার সুখবর শুনতে পাই। আর তুই তো তার থেকে ফার্স্ট। এ না হলে চৌধুরী বাড়ির ছেলে। দাদি মাথা ঠিক আছে? পাগলের মতো কি সব বলছো? তোমরা কি সবার মাথা তার ছিঁড়ে গেছে নাকি? হেনা বেগম হাসি দিয়ে বলে, আমাদের তার ছিঁড়ে নাই, তবে খবরটা শুনলে তুই নিজে তোর মাথার তার ছিঁড়া পাগল হয়ে যাবি খুশিতে। হেনা বেগম পুনরায় বলে ওঠে, তুই বাবা হতে যাচ্ছিস দাদু ভাই? হোয়াট? মনে হচ্ছে কিছুই জানিস না। হ্যাঁ, মাথা ঠিক আছে দাদি? কিসব বলছো? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে। বলেছিলাম না খুশির খবরটা শুনলে তুই নিজেই পাগল হয়ে যাবি। দাদি কিসব বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, তুই বাবা হতে যাচ্ছিস। শুভ্র স্টপ দাদি, তোমার নাতির সাথে আমার সেরকম কিছু হয়নি যে আমি বাপ হব। হ্যাঁ, কিসব বলছিস? হ্যাঁ, জমি তো চাষই করলাম না, তার আগেই ফসল কোথা থেকে আসবে? বলেই শুভ্র সিঁড়ি দিয়ে নিচে রুমের দিকে যায়। হেনা বেগম শুভ্রের দিকে তাকিয়ে আছে। তার মাথায় ঢুকলো না শুভ্র কি বলে গেল। রোদ নীলার সাথে কথা বলছে আর আজকের ঘটনা সবগুলোই বলেছে। শুভ্র রোদের রুমের সামনে দাঁড়ানো। রোদের সব কথা শুনো, রোদের সব কথা গুলোই কানে আসে তার। আর বলিস না নীলা, ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, তার জন্য হয়তো গ্যাস্ট্রিক হয়েছে, যে কারণে কিছু না খেলেই বমি আসে। আর নানু সেই সব অন্য কিছুর দিকে নিয়ে যাচ্ছে। রোদ কথা শেষ করতে পিছন ফিরে তাকায়। শুভ্রকে দেখে কিছুটা ঘাবড়ে যায়। শুভ্র রোদের দিকে তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে। রোদ আর শুভ্রের চোখাচোখি হয়। রোদ কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। অন্যদিকে
ফিরে রোদ বেলকনির দিকে যেতে নেয়। এমন সময় শুভ্রের গম্ভীর কণ্ঠ বলে ওঠে, ওইখানে দাঁড়া রোদ। রোদের পা থেমে যায়। রোদ মাথা নিচু করে আছে। শুভ্র রোদের সামনে এসে দাঁড়ায়, তারপর বলে ওঠে, মিসেস রোদ, আপনি নাকি মা হচ্ছেন, আর সেটা আমি জানি না। রোদ মাথা নিচু হয়ে আছে। শুভ্র আবার পুনরায় বলে ওঠে, জমি না চাষ করেই ফসল, বাহ বাহ। রোদ আস্তে করে বলে ওঠে, আপনি যা ভাবছেন সেই সব কিচ্ছু না। রোদের দিকে দু কদম এগিয়ে রোদের দিকে ঝুঁকে বলে, তো আপনি বলতে চাচ্ছেন মিসেস রোদ? কি বলতে চাচ্ছেন আপনি? নানু ভুলভাল ভাবছে, সেসব কিছুই না। শরীর ঠিক নেই আমার, তাই এমন হচ্ছে। শুভ্র সোজা হয়ে দাঁড়ায়, তারপর রোদকে উদ্দেশ্য করে বলে, তো সেই কথাটা আপনার প্রাণপ্রিয় নানুকে বলেন গিয়ে, তা না হলে এখন তো পুরো বাড়ি মাথায় তুলছে, তারপর পুরো এলাকা ঢোল বাজিয়ে বলতে যাবে। এইসব কথা বলেই শুভ্র রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র যেতেই রোদ জোরে জোরে শ্বাস নিতে থাকে, প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। বিকাল 4:30। রুহি ছাদে আসে, এসে দেখে রোমান ছাদের একপাশে দাঁড়িয়ে আছে। রুহি জোরে ডাক দিয়ে বলে, এই পাগল, বলেই থেমে যায়। রোমান পিছন ফিরে তাকায়, রুহিকে দেখে মুচকি হাসে, কিন্তু রুহি তাকে কি বলে ডাকছে সেটা শুনে রাগি রাগি ভাব নিয়ে বলে, এ মেয়ে, কাকে পাগল বলছো তুমি? হ্যাঁ আসলে আসলে কি? হ্যাঁ, কথায় কথায় পাগল বলো? আমাকে তোমার কোন দিক দিয়ে পাগল মনে হয়? সব দিক থেকে। রোমান ডেগে বলে, মুখে মুখে তর্ক করছো? আপনার মতো বিদেশি উগান্ডার সাথে কে ঝগড়া করবে? হ্যাঁ, আমি উগান্ডা হলে তুমি কি? আমি একটা সুন্দরী মেয়ে। আহা কি সুন্দরী, বোঝাই যাচ্ছে। তুমি হচ্ছ কালো পেতনি, কালি একটা। রুহি রেগে গিয়ে বলে, আমাকে কালি বলবেন না, বলে দিচ্ছি। কালো কে? কালো বলবো না তো কি করব? আমি কালো হলে আপনি হলেন ধলা ইঁদুর, পচা আলু। রোমান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই মেয়ে এইসব কি বলছো? চিনো আমাকে? হ্যাঁ, চিনবো না আবার? আপনাকে খুব ভালো করে চিনি। আপনি একটা পচা আলু, এই শেওড়া গাছের কালো পেতনি। আর একবার যদি এইসব বলেন তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, বলে দিচ্ছি। রোমান রুহির সামনে গিয়ে একটু ভাব নিয়ে বলে, এই কালো পেতনি বললাম, এখন খারাপ কি করবে শুনি? হ্যাঁ। রুহির আগে চোখে রোমানের দিকে তাকিয়ে দু কদম পিছিয়ে থুতু মেরে ছাদ থেকে দৌড় দেয়। ভুয়ো দৌড়ে তাকে আর পাইকে। যেতে যেতে রুহি বলে ওঠে, আমার সাথে লাগতে আসবেন না মিস্টার পচালু, তাহলে এরপর থেকে আরো খারাপ কিছু হবে, বলে দিচ্ছি। রোমান বোকার মতো তাকিয়ে আছে রুহির দিকে। সে বুঝতে পারেনি যে রুহি এমন কিছু করবে। গায়ে থেকে গেঞ্জি খুলে নিয়ে যায় রোমান। এই বোকানারি তাকে সত্যি কবে পাগল বানিয়ে ফেলবে। রোদ বিছানায় শুয়ে আছে। হেনা বেগম রোদের রুমে আসে। রোদের বিছানার পাশে গিয়ে বসে রোদের মাথায় হাত বুলিয়ে দেয়। রোদ হেনা বেগমের দিকে তাকিয়ে তারপর হেনা বেগমের কোলে শুয়ে পড়ে। হেনা বেগম মিহিকণ্ঠে বলে ওঠে, এখনো কি খারাপ লাগছে রোদ? না নানু, আমি ঠিক আছি। রোদ পুনরায় আবার বলে ওঠে, আমি তোমাকে কিছু বলতে চাই নানু। বল, কি বলবি? নানু, তুমি যা ভাবছো সেসব কিছুই না। মানে? আসলে নানু, ঠিক মতো খাওয়া দাওয়া হয় না বলেই বমি আসছে, আর সাথে পেটে ব্যথা করছে। তুমি সকালে যে সব কথাগুলো বলছো সেসব কিছুই না নানু। হেনা বেগম বসা থেকে উঠে দাঁড়ায়। কি বলছিস রোদ? আমি ঠিকই বলছি নানু। হেনা বেগম রোদের রুম থেকে বেরিয়ে যায়। সে তখন কার শুভ্রের কথা এখন বুঝতে পারে। সে কত কিছুই না ভেবেছিল। হেনা বেগমের মুখে অন্ধকার নেমে যায়। তার মানে রোদ আর শুভ্রের ভিতরে কিছুই ঠিক হয়নি। অয়ন রোদের মা হওয়ার খবরটা শুনে কেন জানি তার সবকিছু অবিশ্বাস মনে হচ্ছে। সে কোনোভাবেই মানতে পারছে না এইসব কিছু। বুকের বাঁ পাশে ব্যথা হচ্ছে। একতরফা ভালোবাসাগুলো এমনই, কেউ একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর অন্যদিকে অপর পাশের জন সেই ভালোবাসার কোনো মূল্যই দেয় না। অয়ন আনমনে বলে ওঠে, তোমাকে যখন প্রথম দেখেছিলাম রোদ, তখন মনে হয়েছিল আমার সব হারিয়ে যাওয়া স্বপ্ন আমার সামনে এসে দাঁড়িয়েছে। তুমি আমার হলে কি খুব বেশি ক্ষতি হবে রোদ? আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো, কখনো অবহেলা করব না, কখনোই না। হাসি বেগম আর রিয়া রাগে ফুঁসছে। এইসব কি হচ্ছে? যেই শুভ্র রোদকে মানেনি, তাহলে রোদের পেটে সন্তান আসলো কি করে? আসলে আসলো। আর এটা যদি সত্যি হয় তো রোদকে এই দুনিয়া ছাড়তে হবে। রিয়ার হাসি বেগম প্রসাচিক হাসি দেয়। রাত 10টা। রোদ নিজের রুম থেকে বের হয়। নিচে যাচ্ছিল, এমন সময় কারো ডাক আসে। পিছন ফিরে তাকিয়ে রোদ